হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে দেখো তোমাদের মাধ্যমিকের পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়নের গুরুত্বপূর্ণ 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবেই, ঠিক আছে, একদম কমন ধরে রাখতে পারো। এবং তোমরা যদি ভৌত বিজ্ঞানে 100-100 পেতে চাও, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কতটা হেল্প হচ্ছে। তো প্রত্যেকটা কোশ্চেন যে পরীক্ষায় এসছে এবং আসবে আগামীতেও, এই কোশ্চেনগুলোই তোমাদের আসবে। সেই সিলেক্টিভ কোশ্চেনগুলো আমি বেছে বেছে একদম নিয়ে এসেছি, এবং এদের যে উত্তর সেগুলো আমি তোমাকে সুন্দরভাবে সাজিয়ে দেবো। তো ক্লাসটা ভালো করে দেখো। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো যে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির প্রয়োজনীয় বিকারকগুলির নাম ও রাসায়নিক সমীকরণটি লেখো। তো এখানে বিকারক এবং বিক্রিয়ক, ঠিক আছে, তাহলে বিক্রিয়ক গুলোর নাম লিখতে বলেছে। তাহলে বিক্রিয়ক মানে কোনগুলো, যেগুলো বিক্রিয়া করে। তাহলে বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়াটাকে যদি আমরা লিখি তাহলে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, তার সঙ্গে যদি আমরা দিই ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তাহলে রিয়াকশন করে কি হয়, ক্যালসিয়াম ক্লোরাইড, এ দেখো সি আছে ক্যালসিয়ামের সঙ্গে, সিএল জুড়ে যাবে, দিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড হয়ে যাবে। তার সঙ্গে হবে H2O, আর তার সঙ্গে হবে অ্যামোনিয়া গ্যাস। এবার গ্যাস হলে এরকম উপরের দিকে অ্যারো দিতে হবে, যেটা উপরের দিকে উঠে যায়। তাহলে এখানে তোমার কি বলেছে, পরীক্ষাগারে প্রয়োজনীয় বিক্রিয়কগুলির নাম লিখতে বলেছে। তাহলে বিক্রিয়কগুলির নাম কি হবে, একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর একটা হচ্ছে শুষ্ক কলিচুন। এইটাকে আমরা শুষ্ক কলিচুন নামে চিনি, আর যেটা রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তাহলে তুমি কিভাবে লিখবে, অ্যামোনিয়াম ক্লোরাইড ব্র্যাকেটের মধ্যে সংকেতটা, এবং শুষ্ক কলিচুন ব্র্যাকেটের মধ্যে এই সংকেতটা। এবং এদের যে ওজন অনুপাত নেওয়া হয় সেটা হচ্ছে 1:3। এটাও খুব ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াটা 1 ভাগ নেব, এবং শুষ্ক কলিচুন যেটা রয়েছে সেটা 3 ভাগ আমরা নেব। এইবার বলেছে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ তো আমি লিখেই দিলাম, এবং রাসায়নিক সমীকরণটা অবশ্যই তোমাকে ব্যালেন্স করে লিখতে হবে। ব্যালেন্স করলে তোমার এখানে 2 বসাও আর এখানে 2 বসাও, তাহলে এই সমীকরণটা ব্যালেন্স হয়ে যাবে। মিলিয়ে দেখে নিতে পারো। হাইড্রোজেন এদিকে দুটো রয়েছে, হাইড্রোজেন এদিকে দেখো, সরি, হাইড্রোজেন দুটো, আর এদিকে তোমার চারটে, দুটো আর চারটে 6টা রয়েছে, এদিকে চারটে, আর এইখানে একটা 2 দিয়ে দাও, তাহলে হয়ে যাবে ব্যালেন্স। ঠিক আছে, এখানে একটা 2 দিয়ে দাও, তাহলে ব্যালেন্স হয়ে, এইভাবে মেলাও। দেখো এইদিকে হাইড্রোজেন রয়েছে দুটো দুটো চারটে, আর এইদিকে রয়েছে 6টা, মানে 10টা। আর এখানে তোমার এইদিকে দেখো 8টা, আর এইখানে দুটো 10টা। নাইট্রোজেন দেখো দুটো, নাইট্রোজেন দুটো, অক্সিজেন দেখো দুটো, অক্সিজেন দেখো দুটো, ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, ক্লোরিন দুটো, ক্লোরিন দুটো। এই হচ্ছে আমার ব্যালেন্সড ইকুয়েশন। যখনই রাসায়নিক সমীকরণটা লিখবে অবশ্যই ব্যালেন্স করে লিখবে। তাহলে আমার একের কোশ্চেন কমপ্লিট। নেক্সট বলেছে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার না করে পুরা চুন ক্যালসিয়াম অক্সাইড কেন ব্যবহার করা হয়। তাহলে এই কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, কেন ব্যবহার করা হয়। তাহলে এটা 2 নম্বর কোশ্চেন। অ্যামোনিয়া আর H2SO4, এই দুটোর মধ্যে অ্যামোনিয়াটা হচ্ছে ক্ষারীয়, আর H2SO4 এইটা হচ্ছে অ্যাসিড। তাহলে আমরা জানি ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করলে কি হয়, লবণ আর জল তৈরি হয়। তাহলে অ্যামোনিয়া শুষ্ক করতে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, তাহলে অ্যামোনিয়া গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করবে। সেই জন্য আমরা এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করতে পারবো না। কিন্তু যদি আমরা পুরা চুন ব্যবহার করি, ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এটাও ক্ষার, দুটোই যদি ক্ষার হয়ে যায় তাহলে বিক্রিয়া করবে না। তাহলে পুরা চুন কেন ব্যবহার করতে পারবো, অ্যামোনিয়া এবং পুরা চুন দুটোই হচ্ছে ক্ষারীয়, ফলে একে অন্যের সঙ্গে বিক্রিয়া করবে না, এবং পুরা চুনের উপর দিয়ে যদি আমরা অ্যামোনিয়া গ্যাস পাঠাই তাহলে অ্যামোনিয়া গ্যাসটা শুষ্ক হয়ে যাবে।
তাহলে এই হবে তোমার রাইট অ্যান্সার। তারপরে দেখো নেসলার বিকারক কি, 3 নম্বর কোশ্চেন, নেসলার বিকারক কি, ভেরি ইম্পর্টেন্ট। নেসলার বিকারকের কেমিক্যাল ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে তোমাকে, K2HgI4, আর এর রাসায়নিক নামটা লিখতে হবে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় জলীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। তারপর বলেছি এর সাহায্যে কিভাবে অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করা যায়। কিভাবে শনাক্ত করব না, এই যে নেসলার বিকারকটা রয়েছে এইটার সংস্পর্শে যখন অ্যামোনিয়া গ্যাসটা আসে তখন বাদামি অধক্ষেপ পড়ে, বাদামি অধক্ষেপ। তাহলে এই বাদামি অধক্ষেপটা দেখলে আমরা বুঝতে পারবো যেটা অ্যামোনিয়া গ্যাস ছিল। তাহলে অ্যান্সারে কি লিখতে হবে, যে অ্যামোনিয়া গ্যাস নেসলার বিকারকের জলীয় দ্রবণের সংস্পর্শে এলে একটি বাদামি অধক্ষেপ তৈরি করে। তাহলে আমাদের 1 2 3 হয়ে গেল। এবার 4 নম্বর, লিকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে মূল পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লিকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে মূল পার্থক্য। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর কোয়েশ্চেন। বেশ, লিকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে মূল পার্থক্যটা চেয়েছে। তাহলে লিকার অ্যামোনিয়া জিনিসটা কি, লিকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়া তীব্র জলীয় দ্রবণ, অ্যামোনিয়া তীব্র জলীয় দ্রবণ, কিন্তু তরল অ্যামোনিয়া হচ্ছে জল ছাড়া, জল থাকে না, তরল অ্যামোনিয়ার মধ্যে জল থাকে না। তাহলে লিকার অ্যামোনিয়াটা হচ্ছে কি বললাম, নোটস এর মধ্যে লিখে নেবে, লিকার অ্যামোনিয়া হলো অ্যামোনিয়া তীব্র জলীয় দ্রবণ, কিন্তু তরল অ্যামোনিয়ার মধ্যে জল থাকে না। তাহলে জল ছাড়া শুধু চাপ ও উষ্ণতা কমিয়ে এটা একটা তরলীভূত অ্যামোনিয়া গ্যাস। তাহলে কি করা হয়, এখানে চাপ ও উষ্ণতাটাকে কমানো হয়, উষ্ণতাটাকে কমিয়ে আর চাপটাকে বাড়িয়ে, তাহলে চাপ বাড়িয়ে এবং উষ্ণতা কমিয়ে অ্যামোনিয়া গ্যাসটাকে কি করা হয়, তরল অ্যামোনিয়াতে রূপান্তরিত করা হয়, কিন্তু এখানে কোনো জল মেশানো হয় না, এইটাই মেন হচ্ছে পার্থক্য। বেশ, এটা হয়ে গেল। তারপরে হেবার পদ্ধতি, হেবার পদ্ধতি ভেরি ইম্পর্টেন্ট, হেবার পদ্ধতি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের প্রয়োজনীয় শর্তাবলী। তাহলে অ্যামোনিয়া গ্যাস, আমরা জানি যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় কিভাবে না, নাইট্রোজেন আর হাইড্রোজেন এরা একে অন্যের সঙ্গে বিক্রিয়া করে আমার তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস, এবং এই বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া, যেখানে আমার 3 ভাগ থাকে হাইড্রোজেন আর 2 ভাগ তৈরি হয় আমার অ্যামোনিয়া গ্যাস। তাহলে 1 ভাগ নাইট্রোজেন 3 ভাগ হাইড্রোজেন মিশে আমার তৈরি হয় 2 ভাগ নাইট্রোজেন, 2 ভাগ অ্যামোনিয়া গ্যাস। এইবার শর্ত লিখতে বলে, তাহলে এই বিক্রিয়াটা ঘটতে গেলে কি কি শর্ত লাগে, সেটা হচ্ছে 200 ATM বায়ুমণ্ডলীয় চাপ, আর কি লাগে মোটামুটি 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মানে উচ্চ তাপমাত্রা লাগছে, উচ্চ চাপ লাগছে, আর হচ্ছে এফি চূর্ণ, মানে আয়রনের চূর্ণ দিতে হবে, আয়রনের গুঁড়ো দিতে হবে, ঠিক আছে, যেটা আমার অনুঘটক হিসাবে কাজ করবে। তাহলে এই জিনিসগুলোকে আমার ব্যবহার করতে হবে। তাহলে বিক্রিয়ার শর্তাবলী এবং সমীকরণ তো এইটা লিখবে এবং অ্যারোর মাথায় কন্ডিশন গুলো অবশ্যই লিখবে। বেশ, তারপর আমার 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দাঁড়াও, চলো এটা মুছিয়ে দিই, হয়ে গেছে তোমাদের আশা করি।
নম্বর কোশ্চেনটা বলেছে যে পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির নীতি ও সমীকরণ লেখো। আচ্ছা, হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ কিরকম হয় বলতো? হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ হয় পচা ডিমের মতো। তাহলে পচা ডিমের মতো গন্ধ, আর অ্যামোনিয়া গ্যাসটার গন্ধ হয় ঝাঁঝালো। তাহলে এই দুটোও তোমাদের মাথায় রাখতে হবে। বেশ, 6 নম্বরটায় বলেছে পরীক্ষাগারে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস কিভাবে প্রস্তুত করি। তাহলে আমরা রিয়াকশনটা প্রথমে লিখবো, কেমিক্যাল যে রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া সেটা লিখবো। তাহলে সেখানে আমার কি করা হয়, এইটা হচ্ছে আমার রিয়াকশনটা, আর এটা যেহেতু গ্যাস তাহলে আমি উপরের দিকে অ্যারো দেবো। তাহলে কি করা হয়, সাধারণ উষ্ণতায়, এইটার নামটা কি, এটার নাম হচ্ছে ফেরাস সালফাইড। এটার নাম হচ্ছে ফেরাস সালফাইড। সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইডের সঙ্গে এটা লঘু নিতে হবে, লঘু সালফিউরিক অ্যাসিড। সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়। দিয়ে এই সমীকরণটা তোমাকে নিচেতে লিখতে হবে। তারপরে 7 নম্বর কোশ্চেনটা, 7 নম্বর কোশ্চেনটা করো। বলেছে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা যায় না, কেন? গাঢ় ব্যবহার করা যায় না, এক্ষুনি আমরা দেখলাম অ্যাসিডটা আমরা কি নিয়েছিলাম, লঘু নিয়েছিলাম। তাহলে গাঢ় ব্যবহার করলে কি অসুবিধা হবে? তাহলে গাঢ় ব্যবহার করলে কি হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড হচ্ছে তীব্র জারক পদার্থ, তীব্র জারক পদার্থ। তাই তীব্র জারক পদার্থ হওয়ার জন্য এ কি করে, হাইড্রোজেন সালফাইডকে জারিত করে, হাইড্রোজেন সালফাইডকে জারিত করে দেয়, দিয়ে সালফার তৈরি করে দেয়। তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা আর পাওয়া যাবে না, সেই জন্য আমরা ব্যবহার করতে পারি না। তাহলে অ্যান্সারে কি লিখবো, যে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড তীব্র জারক পদার্থ, এর ফলে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাসকে জারিত করে সালফারে পরিণত করে, ফলে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাসটা পাই না। তাই পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা যায় না। তুমি টেস্ট পেপার যখন বেরোবে তখন মিলিয়ে দেখে নেবে, এই যে কোশ্চেন গুলো করাচ্ছি এইগুলোই আসবে, এবং পরীক্ষার কোশ্চেন হাতে পেলেও তোমরা মিলিয়ে দেখে নেবে, এই কোশ্চেন গুলোই তোমাদের আসবে। ঠিক আছে, তো যারা করে যাবে না তারা কিন্তু পুরো ঠকে যাবে এই কোশ্চেন গুলো। তারপরে দেখো 8 নম্বরে যেটা বলেছে কিপস যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো। এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিপস যন্ত্রে প্রস্তুত করা যায় হাইড্রোজেন সালফাইড গ্যাস। তাহলে গ্যাসটার নাম গ্যাসটার নাম লিখতে হবে হাইড্রোজেন সালফাইড, তারপরে ব্র্যাকেটের মধ্যে সংকেতটা লিখতে হবে। তাহলে বলেছে এই যন্ত্র ব্যবহারের একটি প্রধান সুবিধা উল্লেখ করো। তাহলে সুবিধা কি, যে ইচ্ছা মতো বিক্রিয়াটাকে স্টার্ট বা স্টপ করতে পারি। তাহলে এই যন্ত্রটার সুবিধা হচ্ছে বিক্রিয়াটাকে আমরা নিজেদের ইচ্ছা মতো শুরু এবং বন্ধ করতে পারি। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেনটা বলেছে একটি বিক্রিয়ার সাহায্যে হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম দেখাও, বিজারণ ধর্ম দেখাও। তাহলে এটা কি হয়, যে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্য দিয়ে, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্য দিয়ে তাহলে এটা হচ্ছে নাম্বার 9। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট এই দ্রবণটার সংকেতটা মনে রাখবে K2Cr2O7। তাহলে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্য দিয়ে যদি আমি কি করি না হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করি, তাহলে এই দ্রবণটার বর্ণ হয় কমলা, সেই বর্ণটা পরিবর্তন হয়ে কি রং হয়ে যায়, সবুজ রং হয়ে যায়। ঠিক আছে, এই বর্ণটা পরিবর্তিত হয়ে সবুজ রং হয়ে যায়। তাহলে এই যে বর্ণটা তোমার পরিবর্তন হয়ে গেল, এই সবুজ রংটা থেকে তুমি গ্যাসটাকে হচ্ছে শনাক্ত করতে পারবে। বেশ,
তাহলে এখানে বিক্রিয়াটাও লিখতে হবে, যেহেতু বিক্রিয়াটা লিখতে বলেছে, তাহলে বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি। বিক্রিয়াটা হবে আম্লিক বলেছে, তাহলে আম্লিক হিসাবে আমরা অ্যাসিড মেশাবো H2SO4। ঠিক আছে, H2SO4 এটা 4 ভাগ নেওয়া হয়, প্লাস H2S প্লাস K2Cr2O7। ঠিক আছে, এখান থেকে আমার তৈরি হয় K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস H2O প্লাস হচ্ছে সালফার। তাহলে এটা 7 হয় আর এটা তোমার 3 হয়। ঠিক আছে, তাহলে পুরো আগে ইকুয়েশনটাকে লিখবে, তারপর ব্যালেন্স করবে। ঠিক আছে, এটা ব্যালেন্স করে লিখতে হবে ইকুয়েশনটাকে। ঠিক আছে, যেহেতু এটা বড় ব্যালেন্স, সেহেতু যে কোনো একটা ভ্যালু মুখস্থ রাখবে। ধরো এইটা মুখস্থ রাখবে যে সালফিউরিক অ্যাসিড আছে, আগে আমি 4 বসাচ্ছি, তাহলে এই একটা মনে রাখলে বাকিগুলো তুমি পরীক্ষা হলে ব্যালেন্স করে নিতে পারবে। আর না হলে এটা ব্যালেন্স করতে কিন্তু পরীক্ষা হলে তোমার অসুবিধা হবে, কেননা ব্যালেন্সটা অনেক বড় ব্যালেন্স। ঠিক আছে, তাহলে হয় এইটা মনে রাখবে, নাহলে এইটা মনে রাখবে, এখানে 7 দিচ্ছি, যে কোনো একটা মনে রাখবে, তাহলে দেখবে বাকিটা ইজিলি ব্যালেন্স করতে পারবে। বেশ, তাহলে এই বীজাণু ধর্ম, মানে প্রথমে ওটার ভাষায় লিখবে, তারপরে নিচেতে এই যে সমীকরণটা লিখলাম, এই সমীকরণটা নিচেতে লিখবে। ঠিক আছে, বেশ, এবার লাস্টের কোশ্চেনটা দেখো, লাস্টের কোশ্চেনটা কি বলেছে। বলেছে পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির শর্ত ও সমীকরণ। নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড। তাহলে এখানে আমার এবার চেয়েছে নাইট্রোজেন, তাহলে 10 নম্বর। তাহলে নাইট্রোজেনের বিক্রিয়াটা আগে সবসময় বিক্রিয়াটা মনে রাখবে না, বিক্রিয়াটা কি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে তার সঙ্গে কি হয় যদি আমরা NaNO2 সোডিয়াম নাইট্রাইট সেটা রিয়াকশন করি, তাহলে কি হবে, রিয়াকশনটা আমার তৈরি হয় NaCl, আর তার সঙ্গে হচ্ছে তোমরা কিন্তু পাশাপাশি লিখবে, আমার স্পেস নেই বলে আমি তলায় অ্যারো দিচ্ছি, এরকম করে অ্যারো দিয়ে পাশে লিখবে রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে, তারপরে তৈরি হয় তোমার NH4NO2, তাহলে এইটা প্রথম স্টেপে হবে, এটা দুটো স্টেপে হয়। তারপরে সেকেন্ড স্টেপে তোমার হবে আহ এই যে NH4NO2 তৈরি হচ্ছে, সেইটা ভেঙে গিয়ে আমার নাইট্রোজেন গ্যাস হয় আর ওয়াটার হয়, এটা ব্যালেন্স করলে এখানে তোমার 2 হবে। হ্যাঁ, 2 4 4, ঠিক আছে। তাহলে প্রথম স্টেপে এটা লিখবে, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ। এইখানে হিট লাগবে, হিট দিতে হবে, তাহলে হিট দেওয়ার জন্য মানে তাপ দিতে হবে, তাপ দেওয়ার জন্য আমরা এখানে এরকম ডেল্টা সাইন দিই। তাহলে এখানে শর্ত সময় লিখতে বলে, তাহলে কিভাবে লিখবো, যে আহ, পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইটের 1:1 অনুপাত, 1 আর 1 ভাগ 1 ভাগ, দুটো 1 ভাগ নিয়েছি, 1:1 আণবিক অনুপাতের মিশ্রণকে উত্তপ্ত করে উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়, দিয়ে নিচেতে প্রথম ধাপ, নিচেতে দ্বিতীয় ধাপ, এইভাবে লিখতে হবে গুছিয়ে, তবেই তুমি 100-100 পাবে, না হলে তোমাকে স্যার 1 নম্বর টুক করে কেটে নেবে। ঠিক আছে, তাহলে কোশ্চেন গুলো এমন ভাবে লিখবে যাতে কোনো রকমের স্যার নাম্বার কাটতে না পারেন। তাহলে আজকে তোমাদের এই 10টা কোশ্চেন করালাম, ক্লাসটা ফলো করতে থাকো, আরো অনেক সুন্দর সুন্দর ক্লাস তোমাদের আসতে থাকবে।